ওকে, আমাদের আজকের টপিক স্পেসিফিক হিট or specific heat capacity or simply specific heat. Let us consider we have a material with mass m and temperature T1. এখন আমি যেটা চাচ্ছি এই ম্যাটেরিয়ালটার টেম্পারেচার একটু ইনক্রিজ করব। ফর এক্সাম্পল আমি টেম্পারেচার T1 থেকে বাড়িয়ে T2 করতে চাই। So in doing that I have to give some heat to the system. So ধরো আমি এই সেম ম্যাটেরিয়ালটা যার ম্যাস হচ্ছে m, এই m ম্যাসের ম্যাটেরিয়ালটার উপরে আমি একটা হিট অ্যাপ্লাই করলাম, কিউ পরিমাণ হিট অ্যাপ্লাই করাতে টেম্পারেচার বেড়ে T2 হলো। তাহলে ডেফিনেটলি টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে T2 মাইনাস T1। আমরা ধরে নেই এটা হচ্ছে ডেল্টা টি, অর্থাৎ ডেল্টা টি পরিমাণ টেম্পারেচার বাড়ানোর জন্য আমাকে হিট দিতে হয়েছে কিউ পরিমাণ। তাহলে আমি যদি সহজ করার জন্য বলি যে টু চেঞ্জ or to increase an amount of temperature by delta T, we have to give an amount of heat by delta Q. তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়, রাইট? তাহলে আমি ডেল্টা কিউ পরিমাণ হিট দিয়ে টেম্পারেচারকে T2 করেছি, আর আমি অন্যভাবে বলতে পারি ডেল্টা কিউ পরিমাণ হিট অ্যাপ্লাই করে আমি এই সিস্টেমের টেম্পারেচার ডেল্টা টি পরিমাণ বাড়িয়েছি। ওকে, এখন যদি আমি এই টেম্পারেচারের ডিফারেন্সটা আরও বেশি বাড়াতে চাই, আমাকে আরও বেশি হিট অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে এই ডেল্টা কিউ এবং ডেল্টা টি এরা প্রপোর্শনাল টু ইচ আদার, রাইট? যদি আমি ডেল্টা কিউ বাড়াই তাহলে আমার ডেল্টা টি বাড়বে, অথবা যদি আমি ডেল্টা টি বাড়াতে চাই তাহলে আমাকে ডেল্টা কিউ বাড়াতে হবে, রাইট? তার মানে হচ্ছে যদি আমি ডেল্টা টিকে বাড়াতে চাই আমাকে ডেল্টা কিউকে বাড়াতে হবে। এটা হচ্ছে একটা সম্পর্ক। আমরা আরও একটা সম্পর্ক দেখতে পারি। ফর এক্সাম্পল আমার একটা 1 কাপ অফ মিল্ক আছে অথবা ওয়াটার আছে, আমি এটার টেম্পারেচার যদি একটা সার্টেন অ্যামাউন্ট ভ্যালুতে নিতে চাই আমাকে যে পরিমাণ হিট অ্যাপ্লাই করতে হবে, যদি এই কাপের সমপরিমাণ দ্য ডাবল অর্থাৎ 2 গুণ পরিমাণ যদি দুই গুণ পরিমাণ ওয়াটার নিয়ে যদি এই টেম্পারেচার একই করতে চাই আমি, ফর এক্সাম্পল এটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসে আছে 1 কাপ, এটা হচ্ছে 2 কাপ অফ ওয়াটারকে যদি আমি 40 ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই, 40 ডিগ্রি সেলসিয়াসে 1 কাপ অফ ওয়াটারকে নেওয়ার জন্য যদি আমাকে এক্স জুল অফ হিট অ্যাপ্লাই করতে হয়, তাহলে এখানে আমাকে টুয়াইস এক্স জুল অফ হিট যদি আমি অ্যাপ্লাই করি তাহলে টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস আমি নিতে পারবো, রাইট? তার মানে হচ্ছে কতটুকু অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ইজ এ বিগ ফ্যাক্টর, রাইট? তার মানে যদি আমি এম বাড়িয়ে দেই তাহলে আমাকে ডেল্টা কিউকে বাড়াতে হবে, অর্থাৎ একই অ্যামাউন্টের কোনো একটা ম্যাসের কোনো একটা অবজেক্টকে যদি আমি একটা সার্টেন টেম্পারেচারে নেই তাহলে যে পরিমাণ হিট লাগবে, যদি আমি এম এর মান বাড়িয়ে দিই তাহলে আমাকে ডেল্টা কিউ পরিমাণ বাড়াতে হবে, রাইট? এটা হচ্ছে আরও একটা সম্পর্ক, রিলেশন। তার মানে আমি লিখতে পারি যে ডেল্টা কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টি অ্যান্ড ডেল্টা কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম। সো কম্বাইন করে আমি লিখতে পারি ডেল্টা কিউ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম টাইমস ডেল্টা টি, ডেল টি, রাইট? যদি আমি ইকুয়াল সাইন ইউজ করি ডেল কিউ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট সি টাইমস এম টাইমস ডেল্টা টি। দি সি ইজ কল্ড দ্য স্পেসিফিক হিট, রাইট? সি
for different materials is different. For example, ওয়াটারের ক্ষেত্রে যে পরিমাণ হিট দরকার কোনো একটা অ্যামাউন্ট অফ টেম্পারেচারে নেওয়ার জন্য, একই পরিমাণ মিল্ক তুমি যদি নাও, তাহলে একই পরিমাণ টেম্পারেচার গেইন করার জন্য তোমাকে ভিন্ন অথবা অন্য রকম হিট অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ভিন্ন অ্যামাউন্টের হিট অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে সি ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল। সো সি is a material's characteristic, right? So it depends on the type of material. For different materials, C must be different in value. Okay. এখন যদি আমি এখান থেকে C অর্থাৎ স্পেসিফিক হিটকে ডিফাইন করি, তাহলে কি হয়? 1/m del Q over del T, রাইট? এখন আমি একটা লিমিট অ্যাপ্রোচ করব। ফর এক্সাম্পল, যদি টেম্পারেচারের যে চেঞ্জ বা ডিফারেন্স এটা যদি খুব কম হয়, অর্থাৎ T2 অ্যান্ড T1 যদি খুব কাছাকাছি হয়, আমি লিখতে পারবো ডেল্টা T টেন্ডস টু 0, রাইট? ডেল্টা 2 টেন্ডস টু 0। যদি এভাবে লিখি যে লিমিট ডেল্টা T টেন্ডস টু 0 1/m ডেল্টা Q ওভার ডেল্টা টি সি ইজ ইকুয়াল টু এভাবেও লিখতে পারি। যদি লিখি তাহলে এইটার ভ্যালু হবে 1/m, এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলে ডি কিউ ডি টি। ডিফারেন্সিয়াল টার্মে যদি আমি লিখি তাহলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/m ডি কিউ ওভার ডি টি। দিস ইজ দ্য ডেফিনেশন অফ স্পেসিফিক হিট। ছোটো সময় আমরা যেটা জানি, আমরা অনেক সময় মুখস্থ করেছি যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দরকার হয় তাকে স্পেসিফিক হিট বলে, তাই না? ব্যাপারটা অনেকটা ওরকমই, ওটা ল্যাঙ্গুয়েজ টার্মে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে। এখানে আমি যা কিছু লিখেছি তার মিনিং কিন্তু ওটাই যে কোনো একটা সার্টেইন ম্যাটেরিয়ালকে আমি যদি টেম্পারেচার বাড়াতে চাই, তাহলে আমাকে কী পরিমাণ হিট অ্যাপ্লাই করতে হবে তার মেজারমেন্টই আমাকে বলে দেবে যে তার স্পেসিফিক হিট বেশি নাকি স্পেসিফিক হিট কম, রাইট? এখন যদি আমি গ্যাস নিয়ে ভাবি, যদি আমি গ্যাসের কথা ভাবি, তাহলে আমি এম শব্দটাকে বা এম লেটারটাকে রিপ্লেস করে আমি অন্য একটা লেটার নিয়ে আসবো, সেটা হচ্ছে এন। এখানে এম হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের কী পরিমাণ ম্যাস, আর এন যদি আমি অ্যাপ্লাই করি এন, তাহলে এন হচ্ছে আমার নাম্বার অফ মোল, রাইট? নাম্বার অফ মোল, অর্থাৎ কী পরিমাণ কতটুকু মোল গ্যাস আমি নিয়েছি, ওরকম যদি আমি কনসিডার করি, তাহলে আমি লিখবো সি ইজ ইকুয়াল হচ্ছে 1/n টাইমস ডি কিউ ওভার ডি টি। ওকে, যখন আমি এই স্পেসিফিক হিটের ডেফিনেশনে এম অথবা এন ইউজ করব, তখন সি একটা পার্টিকুলার নাম ধারণ করে, সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট আর মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর মোলার হিট ক্যাপাসিটি। মোলার শব্দটা এসছে হচ্ছে মোল থেকে, রাইট? যে কতটুকু কী পরিমাণ গ্যাস নিয়ে আমি কাজ করছি। ওকে, এখন যদি আমি 1/n না দিই তাতেও কোনো প্রবলেম নেই, রাইট? কারণ হচ্ছে একটু আগে যে ডেফিনেশন আমরা দিলাম, শুধুমাত্র এই কনসেপ্ট থেকেও আমি স্পেসিফিক হিটকে ডিফাইন করতে পারি। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে কোনো একটা সিস্টেম এই সিস্টেমের ভলিউম ফিক্সড রেখে আমি টেম্পারেচার বাড়াতে চাই, তখন আমাকে স্পেসিফিক হিটের যে কনসেপ্টে যেতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটা হচ্ছে আমার 1/n টাইমস ডি কিউ ওভার ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আমি সিম্পলি সিভি ইজ ইকুয়াল টু ডি কিউ ডিটি এটাও লিখতে পারি, নো প্রবলেম। যখনই আমি এন বা এম ইউজ করবো তখনই সেটা হয়ে যাবে মোলার স্পেসিফিক হিট। যদি আমি এন বা এম ইউজ না করি, সিম্পলি আই উইল সে জাস্ট স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এটাকে আমি বলতে পারবো স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, নো প্রবলেম। ওকে, যদি আমি সেম সিস্টেম এটা প্রেশার ফিক্সড রেখে করি, প্রেশারকে ফিক্সড রেখে যদি আমি টেম্পারেচার বাড়াতে চাই,
তাহলে আমাকে যে কনসেপ্টে যেতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। সো সিপি ইজ ইকুয়াল টু 1/n dq over dt at constant pressure, or Cp is simply written as dq dt at constant pressure, right? সো এখন এই জিনিসগুলো অবশ্য আমরা আগে থেকে হয়তো জানি। এখন আমরা একটা ইম্পর্ট্যান্ট জিনিসে যাব, সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। এখন ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স দিয়ে আমি এই সিপি অ্যান্ড সিভিকে কানেক্ট করব, রাইট? এই দুটো জিনিসকে আমি কানেক্ট করব ইউজিং দ্য ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। সো first law of thermodynamics and CP CV and CV এর সাথে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিভাবে কানেক্টেড আমরা একটু দেখতে চাই। তার আগে আমরা একটা ইম্পর্ট্যান্ট জিনিস শিখব। সিপি ইকুয়াল সিভি, নাকি সিপি ইজ গ্রেটার দ্যান সিভি, নাকি সিপি ইজ লেস দ্যান সিভি? কোনটা কারেক্ট? হচ্ছে এ, হচ্ছে বি, এটা হচ্ছে সি। কোনটা কারেক্ট? আমরা জানবো যে সিপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিভি, সো বি ইজ কারেক্ট। হোয়াই? আমরা এটা কিভাবে শিখবো যে সিপি অ্যান্ড সিভি এর মধ্যে কোনটা ছোট এবং কোনটা বড়? একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা সহজে জিনিসটা ক্লিয়ার করতে পারি কিন্তু। ওকে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে যদি আমি ব্যাপারটা ক্লিয়ার করি, তাহলে যেটা আসবে, যেমন আমি একটা পিভি ডায়াগ্রাম ড্র করব, একটা পি অ্যান্ড ভি ডায়াগ্রাম ড্র করছি। আমি একটা পিভি ডায়াগ্রামে যদি এরকম একটা আইসোথার্ম কি আইসোথার্ম মানে হচ্ছে এই পুরো আমি যে ভি চেঞ্জ করার সাথে সাথে পি চেঞ্জ হয়েছে, পুরো প্রসেসটার টেম্পারেচার ছিল T1 অ্যান্ড ইন্টারনাল এনার্জি ছিল U1। যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে ইন্টারনাল এনার্জি কখনো চেঞ্জ হবে না, বিকজ ইন্টারনাল এনার্জি ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ওকে, সো এটা হচ্ছে একটা আইসোথার্ম, যেহেতু সব পয়েন্টে টেম্পারেচার T1, এখানে টেম্পারেচার T1, এখানে T1, এখানে T1, সবখানে টেম্পারেচার T1 এবং পুরো সিস্টেমটায় সব সময়ের জন্য ইন্টারনাল এনার্জি হচ্ছে U1। এখন টেম্পারেচারকে চেঞ্জ করে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ করে যদি আমি আরও একটা আইসোথার্ম আঁকি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এরকম তো ভালো হয়নি। এটা হচ্ছে আমার T2 অ্যান্ড ইন্টারনাল এনার্জি হচ্ছে আমার সিম্পলি U2। এখন আমি এই T1 এই সিস্টেম থেকে, অর্থাৎ T1 অ্যান্ড U1 এই স্টেট থেকে আমি এই স্টেটে যাব। আমি দুইভাবে যেতে পারি। আমি এভাবে, এটা হচ্ছে P, সো Pকে ফিক্সড রেখে, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেশার রেখে আমি এই পথে আগাতে পারি। আরেকটা হচ্ছে ভলিউমকে কনস্ট্যান্ট রেখে আমি এই পথে এখানে যেতে পারি, রাইট? দুটো রাস্তায় আমার কাছে আছে আমি এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার জন্য। সো এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট প্রেশার, যেহেতু প্রেশার আমি চেঞ্জ করিনি, ভলিউম চেঞ্জ করেছি। সো এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস অ্যান্ড এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ওকে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এখন তুমি দেখো যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, অর্থাৎ ভলিউম চেঞ্জ হয়নি। এখানে ভি ছিল, এখানেও তাই। এখানে যেটা যদি ভি অন হয়, এটা যদি ভি ওয়ান হয়, এটাও ভি অন, রাইট? এটা যদি ভি অন হয়, এটা হচ্ছে V2। তার মানে যখন আমি প্রেশার প্রসেসে গিয়েছিলাম তখন ভলিউম চেঞ্জ হয়েছে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ভলিউম চেঞ্জ হয়নি। সো যেহেতু ভলিউম চেঞ্জ হয়নি, সেই পয়েন্টে আমি পরে আসছি। From first law of thermodynamics আমি জানি যে amount of heat given to the system can be divided into two parts. One part is used to do some work, and another part is responsible for increasing
its internal energy. So dq is equal to du plus dw মানে হচ্ছে p dv, সবই আমরা জানি, রাইট? এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এখন কনস্ট্যান্ট ভলিউম প্রসেস মানে হচ্ছে dv is equal to 0, যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, নো চেঞ্জ ইন ভলিউম। যদি dv equal to 0 হয় তাহলে dq is equal to হচ্ছে du, রাইট? তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে যে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সেটা ইজ ইকুয়াল টু কত, dq ওভার dt at constant volume, right? And dq is equal to simply du, তাহলে du dt ব্যাপারটা হচ্ছে এরকম, রাইট? এখন আসি কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে আমি কিন্তু dv ইকুয়াল টু 0 বলতে পারবো না, রাইট? তার মানে হচ্ছে p dv, চেঞ্জ ইন dv আছে এবং dv ছোট থেকে বড়তে গিয়েছে, সো মাস্ট বি গ্রেটার দেন 0। যদি 0 হয়, এবং অবশ্যই যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয়েছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়েছে, ইন্টারনাল এনার্জিও পজিটিভ, রাইট? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এখানে পজিটিভ, তার মানে হচ্ছে dq ইজ ইকুয়াল টু হচ্ছে du প্লাস p dv, রাইট? তার মানে হচ্ছে cp অর্থাৎ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি du প্লাস p dv ওভার dt অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। সো ডেফিনেটলি du ওভার dt, du প্লাস dv ডিভাইডেড বাই dt, ডেফিনেটলি du চেয়ে এই du প্লাস p dv অবশ্যই বড়, রাইট? বেশি, তার মানে হচ্ছে সিপি এর ভ্যালুটা বড় হবে কার থেকে, CV এর থেকে। তার মানে হচ্ছে সিপি অলওয়েজ গ্রেটার দেন CV। এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্ট্যান্ট রিলেশন, যে সিপি সবসময় CV এর থেকে বড়, রাইট? কারণ CV যখন হয় তখন সিস্টেম কোনো কাজ করে না, যেহেতু কোনো কাজ করে না তার মানে হচ্ছে ডিকিউর ভ্যালুটা কমে যায়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে সিপি যদি CV এর থেকে বড় হয় কতটুকু বড়? নেক্সট প্রশ্ন হচ্ছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু হোয়াট? সেই ছোট সময়ের প্রশ্ন। আমরা জানি যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আর, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর। ওকে, এটাকে কিভাবে প্রমাণ করা যায়? আমি হয়তো ক্লাসে অনেকবারই বলেছি যে teaching or learning at the university level must be different from your school or college level, and এখানে যে আন্ডারস্ট্যান্ডিং তুমি পেয়েছো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে, এটা অবশ্যই আমার মনে হয় না তুমি কলেজ বা স্কুলে এটা শিখেছো, রাইট? সো আমি এখন সিপি মানে সিভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, এটাও একটা ভিন্ন আঙ্গিকে তোমাকে শেখানোর চেষ্টা করব। দেখি তো সিপি অ্যান্ড সিভি যে সম্পর্ক, অর্থাৎ সিপি মানে সিভি ইজ ইকুয়াল টু আর, এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি। ওকে, সো প্রুফ অফ সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। হাউ, কিভাবে এটার প্রুফ আমরা করতে পারি? আমরা এটার প্রমাণের জন্য ধরে নেই আমাদের একটা আইডিয়াল গ্যাস আছে এবং n মোল গ্যাস আছে যার টেম্পারেচার হচ্ছে T। ধরে নিলাম এখানে আমাদের n মোল গ্যাস আছে যার টেম্পারেচার হচ্ছে আমাদের T, যার টেম্পারেচার T, অথবা আমি বলতে পারি T1, নো প্রবলেম। ধরে নিলাম আমাদের টেম্পারেচার হচ্ছে T1, রাইট? এখন এটার ভলিউমকে আমি ফিক্সড রাখতে চাই, অর্থাৎ আমি ধরে নেই এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভলিউম কন্টেইনার, অর্থাৎ আমি যাই করি না কেন এই কন্টেইনারের ভলিউম চেঞ্জ হবে না। এখানে গ্যাস আছে, n মোল গ্যাস আছে যার টেম্পারেচার হচ্ছে T1। ওকে, এখন আমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট অ্যাপ্লাই করি, অর্থাৎ যদি আমি ফর এক্সাম্পল DQ পরিমাণ হিট অ্যাপ্লাই করলাম, DQ পরিমাণ হিট অ্যাপ্লাই করাতে এটা টেম্পারেচার হলো D1 প্লাস DT
টি, অর্থাৎ এটা টেম্পারেচার কতটুকু আমি বাড়িয়েছি, ডিটি পরিমাণ টেম্পারেচার বাড়িয়েছি কি দিয়ে, ডি কিউ পরিমাণ অ্যামাউন্ট অফ হিট দিয়ে, রাইট, যখন ভলিউমটা কনস্ট্যান্ট ছিল। তার মানে হচ্ছে সিভি অর্থাৎ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ক্যান বি রিটেন অ্যাজ অন ওভার নাম্বার অফ মোলস টাইমস ডি কিউ ওভার ডি টি, রাইট। তার মানে হচ্ছে ডি কিউ এর যে ভ্যালুটা, ডি কিউ ইজ ইকুয়াল টু এন সিভি ডি টি, ভেরি ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ, আমাদের মনে রাখতে হবে যে ডি কিউ ইজ ইকুয়াল টু এন সিভি ডি টি। এখন আমি এখান থেকে আসি, ডি কিউ যদি এত হয় এবং কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটা যদি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে আমি দেখি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কী বলে, যে আমরা জানি যে ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ প্লাস পি ডিভি, যেহেতু হচ্ছে এটা আমার কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, সো ডিভি ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ। তার মানে হচ্ছে এই ডি কিউ ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি, এটা যেরকম সত্য, আমি আরও সত্য লিখতে পারি যে ডি ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি। এটা আরও একটা ইম্পর্ট্যান্ট রিলেশন, এটা এবং এটা মূলত একই রিলেশন, যেহেতু ডি কিউ অ্যান্ড ডি ইউ সেম। কোন সিস্টেমের জন্য, কনস্ট্যান্ট ভলিউম কন্টেইনার যখন আমি নিয়েছি, অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমের জন্য। এখন আমি এখন চিন্তা করব যে সিস্টেমটা কনস্ট্যান্ট প্রেশার সিস্টেম, কনস্ট্যান্ট প্রেশার কন্টেইনার, সেম জিনিস, এটার হচ্ছে এন মোল, এটা T1 হচ্ছে টেম্পারেচার, ভেতরে গ্যাস আছে। এখন আমি এর প্রেশারকে কনস্ট্যান্ট রেখে যদি আমি একই কাজ করি, ডি কিউ পরিমাণ হিট যদি সিস্টেমে আমি দেই, তাহলে টেম্পারেচার T1 প্লাস ডিটি হবে, অর্থাৎ ডিটি পরিমাণ হিট টেম্পারেচার আমি বাড়িয়েছি, অর্থাৎ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তাহলে কত হবে, অন ওভার এন ডি কিউ ডি টি, রাইট। এটা হবে ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে লিখতে পারবো ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিপি ডিটি, এটা আরও একটা ইম্পর্ট্যান্ট রিলেশন। সো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি আমি আসি, তাহলে আমি লিখতে পারবো যে ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ প্লাস পি ডিভি। আবার আমি জানি যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি, রাইট। তার মানে হচ্ছে পি ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর ডিটি। সো আমি যদি এরকম করি যে পি ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর ডিটি, রাইট, যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তার মানে হচ্ছে এই ইকুয়েশনে পি ডিভি এর পরিবর্তে আমি লিখতে পারবো এন আর ডিটি, তার মানে হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে এন আর ডিটি, রাইট। ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ প্লাস এন আর ডিটি, আবার ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিপি ডিটি, তার মানে এখানে আমি লিখতে পারবো হচ্ছে এন সিপি ডিটি ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস এন আর ডিটি, রাইট। সো এন সিপি ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ইউ প্লাস এন আর ডিটি। এটা একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশন, ফর এক্সাম্পল এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে আমাদের 2। এখন এখান থেকে আমি একটা চমৎকার জিনিস বা চমৎকার ব্যাখ্যায় যাব। সেই ব্যাখ্যাটা কি, তুমি দেখো যে আমি যখন কনস্ট্যান্ট ভলিউম প্রসেস নিয়েছি, তখন এর টেম্পারেচার কতটুকু বেড়েছে, টি পরিমাণ বেড়ে, ধরো এটা হচ্ছে আমাদের T2 টেম্পারেচার হলো। এখানেও কিন্তু একই, যখন কনস্ট্যান্ট প্রেশার কন্টেইনার নিয়েছি তখনও কিন্তু আমি T1 প্লাস ডিটি পরিমাণ টেম্পারেচারকে T1 প্লাস ডিটিতে নিয়েছি, অর্থাৎ এটাও T2, অর্থাৎ বোথ সিস্টেমে আমি কতটুকু টেম্পারেচার বাড়িয়েছি, ডিটি পরিমাণ টেম্পারেচার বাড়িয়েছি, অর্থাৎ এখানে ইনিশিয়াল স্টেজে ছিল টেম্পারেচার T1, ফাইনাল স্টেটে হচ্ছে টেম্পারেচার T2। এখানে কিন্তু ইনিশিয়াল স্টেটে টেম্পারেচার হচ্ছে T1, ফাইনাল স্টেটে টেম্পারেচার হচ্ছে T2, অর্থাৎ চেঞ্জ ইন টেম্পারেচার সেম। যদি চেঞ্জ ইন টেম্পারেচার সেম হয়, তাহলে ডেফিনেটলি ইন বোথ প্রসেসেস চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ অলসো সেম, রাইট। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি
ইজ অলসো সেম। তার মানে হচ্ছে যদি যদি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সেম হয় তাহলে আমি ডি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে আছে কি এন সিভি ডিটি, এখানে হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিপি ডিটি। আমি আবার বলছি যে যেহেতু সিস্টেম গোজ ফ্রম টি ওয়ান টু টি টু ইন বোথ অফ দ্য প্রসেসেস, তার মানে ডি ইউ ইজ সেম ফর বোথ প্রসেসেস, প্রত্যেকটা প্রসেসের জন্যই ডি ইউ সেম। তার মানে আমি এই ডি ইউর পরিবর্তে আসলে কি লিখতে পারবো, এই ডি ইউকে যদি আমি এই সিস্টেমে কনসিডার করি, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেশার সিস্টেমের জন্য হচ্ছে এইটা, এই ডি ইউকে আমি কনস্ট্যান্ট ভলিউম সিস্টেমের জন্য কনসিডার করতে পারবো। কেন? কারণ ডি ইউটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, দুই প্রসেসের জন্যই ডি ইউ সেম। তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের জন্য ছিল ডি ইউ ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি, এটাকে আমি এখানে রিপ্লেস করতে পারি, রাইট? হাউ ফানি। ওকে, তাহলে যদি আমি রিপ্লেস করি তাহলে কি পাই, এন সিপি ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিভি ডিটি প্লাস এন আর ডিটি। চমৎকার চমৎকার। তার মানে হচ্ছে ডিটি 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 এন 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 আমি বাদ দিয়ে দিতে পারি, সো সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস হচ্ছে আমাদের আর, তার মানে সিপি মানে সিভি ইজ ইকুয়াল টু আর। এটাই হচ্ছে আমাদের সিপি থেকে সিভি কতটুকু ছোট, আর পরিমাণ ছোট। ওকে, ডেফিনেটলি সিপি এবং সিভি এর যে ডাইমেনশন কিন্তু ডেফিনেটলি সেম। আর এর ডাইমেনশন কি? আর ডাইমেনশন হচ্ছে জুল পার মোল পার কেলভিন, সিপি অ্যান্ড সিভি এর ডাইমেনশনও কিন্তু জুল পার মোল পার কেলভিন, রাইট? এটা হচ্ছে একটা প্রমাণ তাহলে গেল। আমি কি আরেকবার বলবো, একটু বলার দরকার নেই আমার মনে হয়, আমি আবার তারপর বলছি যে এই কাজটা আমি কেন করতে পেরেছি, কারণ দুটো কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম এই দুই প্রসেসের জন্যই আমি একই পরিমাণ টেম্পারেচার বাড়িয়েছি। যদি একই পরিমাণ টেম্পারেচার বাড়াই তাহলে একই পরিমাণ ইন্টারনাল এনার্জির চেঞ্জ হবে। তার মানে দুটো সিস্টেমের জন্যই ডিইউকে আমি একই লিখতে পারবো, সেজন্যই আমি ডিইউটাকে এন সিভি ডিটি দিয়ে লিখতে পেরেছি। ওকে, তার মানে ফর এনি প্রসেস, আসলে ফর এনি প্রসেস আমি লিখতে পারবো যে ডি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিভি ডিটি, এটা আমি লিখতে পারবো। পরবর্তীতে আমরা এটা অ্যাপ্লাইও করব একটু পরে। এখন সিভি যেহেতু বড়, সিভি অ্যান্ড সিপি এর যে রেশিও মাস্ট বি গ্রেটার দেন ওয়ান, রাইট? মাস্ট বি গ্রেটার দেন ওয়ান। যেমন হচ্ছে মনোঅ্যাটমিক গ্যাসের জন্য মনোঅ্যাটমিক গ্যাসের জন্য আমরা জানি যে আচ্ছা, এখানে আসার আগে আমি এই সিপি এবং সিভি এর যে রেশিও, সিপি অ্যান্ড সিভি এর যে রেশিও, এই রেশিওর একটা নাম আছে আমরা জানি, সেটাকে গ্যামা দিয়ে প্রকাশ করে থাকি। তার মানে সিপি অ্যান্ড সিভি এর যে রেশিও সেটা যদি একের চেয়ে বড় হয় তার মানে গ্যামা সবসময় একের চেয়ে বড় হবে, রাইট? যেমন মনোঅ্যাটমিক গ্যাসের জন্য আমরা জানি যে সিভি এটা প্রতিষ্ঠিত এক্সপেরিমেন্টালিও প্রুভ যে 3/2 আর, রাইট? তাহলে সিপি কত? সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে সিভি, তার সাথে হচ্ছে 3/2 আর এর সাথে হচ্ছে আরেকটা আর যোগ, কারণ সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, রাইট? তার মানে হচ্ছে 5/2 আর, 5/2 টাইমস আর। এখান থেকে যদি আমি গ্যামা ক্যালকুলেট করতে চাই সিপি ওভার সিভি, আমি কত পাবো? সিম্পলি 5/3 2 কাটা 5/3 আর কাটা, রাইট? 5/3 মানে হচ্ছে 1.67। তার মনোঅ্যাটমিক গ্যাসের জন্য গ্যামা ইজ ইকুয়াল টু 1.67। যেমন ডায়াটমিক গ্যাস, এটা কার জন্য সত্য? যেমন হিলিয়াম মনোঅ্যাটমিক গ্যাস, আর্গন এটসেট্রা, এরকম গ্যাসের জন্য এটা সত্য। হিলিয়াম আর্গন নিয়ন এরকম গ্যাসের জন্য এটা সত্য। অন দি আদার হ্যান্ড ডায়াটমিক গ্যাসের জন্য কত হবে? ডায়াটমিক এগুলো সব পরিচিত জিনিস। ডায়াটমিক গ্যাসের জন্য হচ্ছে সিভি এর ভ্যালু ফিক্সড 5/2 আর, 5/2 আর। তাহলে সিভি কত হবে? এটার সাথে আরেকটা আর যোগ হয়ে 7/2 আর হবে। তার মানে গ্যামা ইজ ইকুয়াল টু কত হবে? গ্যামা ইজ ইকুয়াল টু হবে গ্যামা ইজ ইকুয়াল টু কত হবে? 7/5, 2 কাটা 7/5, 7/5 মানে হচ্ছে 1.40, রাইট? এরকম
এরকম আমরা বের করতে পারি। এগুলো কিন্তু থিওরিটিক্যালি যেরকম প্রমাণ করলাম, গ্যামার মান যদি এক্সপেরিমেন্টালি আমি প্রমাণ করি তাহলে মোটামুটি এর কাছাকাছি ভ্যালুই পাই। তার মানে হচ্ছে ইটস এ ভেরি গুড এগ্রিমেন্ট উইথ এক্সপেরিমেন্ট, রাইট? ইটস এ ভেরি গুড এগ্রিমেন্ট উইথ এক্সপেরিমেন্ট। এখন তোমাকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হচ্ছে কোন রিলেটেড হোমওয়ার্ক? হোমওয়ার্কটা হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স, ইউনিভার্সিটি ফিজিক্স এই বইয়ের পেজ নাম্বারটা বলে দিচ্ছি আমি, 548 পেজে এক্সাম্পল 17.6, এক্সাম্পল হচ্ছে 17.6। এই এক্সাম্পলটা তুমি করবা। এটা হচ্ছে কীরকম, একটা 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 রুম একটা রুমের ভেতর 2500 মোলস অফ এয়ার আছে। ধরো এটা হচ্ছে একটা রুম, এখানে এনের ভ্যালু হচ্ছে 2500 সরি। এখন বলা হচ্ছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দিস রুম অর অফ দিস এয়ার সিস্টেম when it is cooled from 23.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটাকে 23.9 ডিগ্রি সেলসিয়াস থেকে কমিয়ে কত ডিগ্রি করা হয়েছে? 11.6 ডিগ্রি সেলসিয়াস করানো হয়েছে। যদি এটা করি তাহলে ইন্টারনাল এনার্জির কতটুকু চেঞ্জ হয়েছে। এবং এরা বলে দিয়েছে যে গ্যামা ইজ ইকুয়াল টু 1.4, গ্যামা ইজ ইকুয়াল টু হচ্ছে 1.4, তার মানে ডায়াটমিক গ্যাস, রাইট? আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে? ডেল্টা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এন ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এন সি ভি ডেল্টা টি। এই ইকুয়েশনটা আমাকে ইউজ করতে হবে। ওকে, এটা দেখে নিবা তুমি। এখন আমরা আরও একটা চমৎকার ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য। অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য আমরা একটু আলোচনা করব। অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি আমি। অন্য একটা পেজ নেওয়ার আগে এখানে একটু ইউজ করি পেজটা। অ্যাডায়াবেটিক প্রসেস, অ্যাডায়াবেটিক প্রসেস। অ্যাডায়াবেটিক প্রসেস মানে হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমার নো চেঞ্জ ইন হিট, অর্থাৎ যাই করি না কোনো সিস্টেমে হিট কখনো চেঞ্জ হবে না। ইটস নট পসিবল টু এন্টার সাম হিট ফ্রম আউটসাইড অর রিমুভ সাম হিট ফ্রম ইনসাইড অফ দ্য সিস্টেম। dq ইজ ইকুয়াল টু 0। ওকে, যদি আমি একটা পিভি ডায়াগ্রাম আঁকি, পিভি ডায়াগ্রাম, তাহলে একটা আইসোথার্ম আঁকি, এরকম একটা আইসোথার্ম, এটাও একটা আইসোথার্ম, একটা আইসোথার্ম। ওকে, এটা টেম্পারেচার হচ্ছে T1, ইন্টারনাল এনার্জি হচ্ছে E1, এটা টেম্পারেচার হচ্ছে T1 প্লাস ডিটি। ওকে, অর্থাৎ T1 থেকে ডিটি পরিমাণ টেম্পারেচার বাড়িয়ে আমি অন্য একটা সিস্টেমে গিয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে যদি আমি অ্যাডায়াবেটিক কার্ভ আঁকি, অ্যাডায়াবেটিক কার্ভ, তাহলে সে অ্যাডায়াবেটিক কার্ভটা মোটামুটি এরকম হয়। আসলে ফিগারটা ভালো হয়নি, এইরকম হবে অ্যাডায়াবেটিক কার্ভ। তুমি বই থেকে একটু দেখে নেবে। সো এখানে এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে টেম্পারেচার হচ্ছে টি অ্যান্ড এইখানে টেম্পারেচার হচ্ছে টি প্লাস ডিটি। তার মানে অ্যাডায়াবেটিক প্রসেসের ব্যাপারটা এরকম না যে টেম্পারেচারকে ফিক্সড হতে হবে। যেমন এটা হচ্ছে আইসোথার্ম, এখানে টেম্পারেচার ফিক্সড, এটা হচ্ছে আইসোথার্ম, টেম্পারেচার ফিক্সড, বাট এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে অ্যাডায়াবেট। অ্যাডায়াবেট মানে হচ্ছে এখান থেকে কোনো হিট বাইরে যাচ্ছে না বা ভেতর থেকে কোনো হিট বাইরে যাচ্ছে না, বাইরে থেকে কোনো হিট ভেতরে যাচ্ছে না। বাট এই পয়েন্ট এবং এই পয়েন্ট যদি আমি নেই অ্যাডায়াবেটের উপরে, তাহলে টেম্পারেচার কিন্তু আলাদা। ওকে, এখন আমি একটু ক্যালকুলেশন করি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ফর এনি প্রসেস। আমি জানি এখানেও কিন্তু সেই ডিইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিভি ডিটি আমি লিখতে পারবো। ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখাই এই প্রসেসের জন্য কিন্তু এটা সত্য, এই প্রসেসের জন্য সত্য। এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাকে বলছে যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডি ভি। অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য ডি কিউ ইজ ইকুয়াল টু বিউটিফুল 0। তার মানে হচ্ছে ডি ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ পি ডি ভি, রাইট? যদি এটা হয় তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে
এন সিভি ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ মানে হচ্ছে মাইনাস পিডিভি মাইনাস পিডিভি। তাহলে পিডিভি দেখো আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি, তার মানে পি ইজ ইকুয়াল টু এন আর টি ওভার ভি। এখানে লিখতে পারবো হচ্ছে আমি পি এর পরিবর্তে আমি কি লিখতে পারছি এন আর টি বাই ভি, সো মাইনাস এন আর টি বাই ভি টাইমস ডি ভি। ওকে, তার মানে হচ্ছে এন সিভি ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এন আর টি ডিভি ওভার ভি। ওকে, এখানে যদি আমি ব্যাপারটা এরকম লিখি এন সিভি ডিটি টি দিয়ে যদি ভাগ করি উভয়কে, তাহলে মাইনাস এন আর ডিভি বাই ভি। ওকে, এখানে আমি আরও একটা জিনিস করব, সেটা হচ্ছে এই এন সিভিকে আমি এপাশে নিয়ে যাব। এপাশে যদি নিয়ে যাই, দেখো আমি এনকে কেটে দিতে পারছি। সো ডিটি ওভার টি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইড বাই সিভি। সিভি মানে কত? সিভি সি আর বাই সিভি। ওকে, নো প্রবলেম। আর বাই সিভি তার সাথে হচ্ছে ডিভি ওভার ভি। ওকে, এখান থেকে যদি আমি আর একটু লিখি, সেটা হচ্ছে ডিটি ওভার টি ইজ ইকুয়াল টু হচ্ছে আরকে লিখতে পারবো আমি সিপি মাইনাস সিভি ডিভাইডেড বাই সিভি টাইমস ডিভি ওভার ভি, এটা ভি। ওকে, তার মানে হচ্ছে সিপি বাই সিভি মানে গ্যামা মাইনাস 1, রাইট? সো ইটস গ্যামা মাইনাস 1, তার সাথে হচ্ছে ডিভি ওভার ভি, ডিভি ওভার ভি। এখন 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 আমি যদি এটাকে ফ্রেশ করে লিখি, এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা ড্র করব, ডিটি ওভার টি একটু বোধ হয় মাইনাস সাইন অমিট করে ফেলেছি আমরা। হ্যাঁ, এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস আছে, রাইট? তার মানে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। সো মাইনাসটা যদি আমি এ পাশে নিয়ে আসি, প্লাস গ্যামা মাইনাস 1 ডিভি ওভার ভি ইজ ইকুয়াল টু আমাদের 0, রাইট? এটা হচ্ছে আমাদের 0। তার মানে হচ্ছে এই পার্ট প্লাস এই পার্ট ইজ ইকুয়াল টু 0, তার মানে একটা যদি পজিটিভ হয় আর একটা কেমন নেগেটিভ হতেই হবে, রাইট? আরেকটাকে নেগেটিভ হতেই হবে। তার মানে গ্যামা ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, যদি হয়, এবং ডিভি অবশ্যই আমি ডিভি অর্থাৎ ভলিউম ইনক্রিজ করেছি বা ডিক্রিজ করি, যাই করি না কেন, ধরলাম এখানে ভলিউম আমি ইনক্রিজ করেছি। যদি ভলিউম ইনক্রিজ করি তাহলে ডিভি পজিটিভ, গ্যামা মাইনাস 1 পজিটিভ, ভি পজিটিভ, তার মানে এটা পজিটিভ। অর্থাৎ ভলিউম যদি আমি ইনক্রিজ করি তাহলে টেম্পারেচার কেমন ডিক্রিজ করাতে হবে, রাইট? অর্থাৎ আইসোথার্মাল এক্সপ্যানশনের কথা যদি ভাবি, ডিভিকে যদি আমি বাড়াই, ডিভিকে যদি আমি ইনক্রিজ করি, তার মানে ব্যাপারটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপ্যানশন। যদি আমার আইসোথার্মাল এক্সপ্যানশন হয়, অর্থাৎ ভলিউম যদি আমার বাড়ে, তাহলে আমার টেম্পারেচারকে ড্রপ করতে হবে। ওর একইভাবে ডিভি যদি নেগেটিভ হয়, অর্থাৎ যদি আইসোথার্মাল কম্প্রেশন হয়, ভলিউমকে যদি আমি কমিয়ে ফেলি, তাহলে অবশ্যই সেই সিস্টেমের টেম্পারেচার বাড়বে, অর্থাৎ অপোজিট সাইন হবে, রাইট? তার মানে ডিভি অ্যান্ড ডিটি অলওয়েজ হ্যাভ অপোজিট সাইন। অপোজিট সাইন কেন হবে না? কারণ হচ্ছে একটা হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন যদি হয়, ভলিউম বাড়বে, টেম্পারেচার কমে যাবে। আইসোথার্মাল কম্প্রেশন যদি হয়, ভলিউম কমবে, টেম্পারেচার বেড়ে যাবে। দ্যাট ইজ এই টার্ম অ্যান্ড এই টার্ম সাইন সবসময় অপোজিট টু ইচ আদার হবে। তার মানে অ্যান অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল না বলে আমি অ্যাডিয়াবেটিক বলি, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, অর্থাৎ যদি সিস্টেমের হিটকে ফিক্সড রেখে যদি আমি ভলিউম বাড়াতে চাই, তাহলে এটা ডিটি অর্থাৎ টেম্পারেচার কমবে। যদি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন করি, অর্থাৎ হিট ফিক্সড রেখে যদি আমি ভলিউম কমাতে চাই, তাহলে সেই সিস্টেমের টেম্পারেচার বাড়বে, রাইট? বাড়বে। তার মানে যদি ডিভি ইজ গ্রেটার দেন 0 হয়, এটার করেসপন্ডিং ডিটি মাস্ট বি নেগেটিভ। যদি ডিভি কম্প্রেশন হয়, অর্থাৎ আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হয়, তাহলে ডিটি মাস্ট বি বাড়বে। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, রাইট? সেখান থেকে আমি আরও একটা চমৎকার জিনিসে যেতে পারি। আমি যদি এখানে ইন্টিগ্রেটিং করলে একটা সিম্পল জিনিস আসবে। এটা হবে কি লগ ন্যাচারাল,
এটা হবে ইন্টিগ্রেশন যদি আমি করি ডিটি ওভার টি প্লাস গ্যামা মাইনাস 1 ইন্টিগ্রেশন অফ ডিভি ভি ইজ ইকুয়াল টু কী হবে, একটা কনস্ট্যান্ট হবে, রাইট? একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে আমার ডিটি টি লগ ন্যাচারাল টি হবে লং টি বা এল এন টি লগ ন্যাচারাল টি প্লাস হচ্ছে আমার গ্যামা মাইনাস 1 গ্যামা gamma minus 1 log natural of v right হ্যাঁ v is equal to হচ্ছে আমার constant, তাহলে ln or ln t প্লাস হচ্ছে ln of v gamma minus 1 is equal to হচ্ছে constant, right? তার মানে হচ্ছে log natural প্লাস আছে এখানে t v gamma minus 1 এটা হচ্ছে আমরা একসাথে লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে আমার কনস্ট্যান্ট, রাইট? যদি এটা কনস্ট্যান্ট হয় তার মানে আমি এখান থেকে এটাও বলতে পারি যে টি ভি গ্যামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এটা আমার কিন্তু জানতে হবে, রাইট? সরি, ওকে, তার মানে আমি লিখতে পারি হচ্ছে টি ভি গ্যামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আসলে কনস্ট্যান্ট। এটা আমার জানতে হবে। এখান থেকে আমি আরও কয়েকটা জিনিসে যেতে পারি, ঘুরে ফিরে আমি কয়েকটা জিনিস এখান থেকে আরও যেতে পারি। সেটা হচ্ছে যদি পিভি ইকুয়াল টু এনআরটি হয়, যেমন পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি, এখান থেকে আমি টি এর ভ্যালুতে যেতে পারি, টি ইজ ইকুয়াল টু সামথিংয়ে যেতে পারি। টি এর ভ্যালু যদি সামথিং হয় তুমি টিভি এখানে বসাও, টিভি গ্যামা মাইনাস 1 এখানে বসাও, তুমি পাবে হচ্ছে পি ভি গ্যামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এটা হোমওয়ার্ক। এখন আমি একটু খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আর একটা জিনিস আছে, ওয়ার্ক ডান ডিউরিং অ্যান অ্যাডাবেটিক প্রসেস। সো ওয়ার্ক ডান ডিউরিং অ্যান অ্যাডাবেটিক প্রসেস, অর্থাৎ অ্যাডাবেটিক প্রসেসের সময় ওয়ার্ক ডান আমাদের কেমন হয়। আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি এটা। যেমন অ্যাডাবেটিক প্রসেসের জন্য আমার ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডি ইউ প্লাস পি ডিভি অথবা ডি ডব্লিউ যাই লিখি না কেন, রাইট? এবং আমি এটা কীভাবে লিখতে পারি যে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ইউ প্লাস হচ্ছে আমার সিম্পলি ডি ডব্লিউ না দিয়ে ডব্লিউ লেখা যায়, কোনো প্রবলেম নেই, অর্থাৎ ওয়ার্ক ডান। এখন অ্যাডাবেটিক প্রসেসের জন্য ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু জিরো, তার মানে ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল্টা ইউ, রাইট? এখন মাইনাস ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন সি ভি ডেল্টা টি, রাইট? এটা আমরা অলরেডি জানি। এখন ডেল্টা টি মানে হচ্ছে এন সি ভি, ডেল্টা টি মানে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। ফর এক্সাম্পল আমি এখানে ফিগার আঁকিনি, যেহেতু অনেকবার এঁকেছি, টি ওয়ান থেকে আমি টি টু টেম্পারেচারে গিয়েছি, রাইট? ওকে, সো আমি যদি এন সি ভি করি, পজিটিভ সাইন যদি এখানে করি, টি ওয়ান মাইনাস হচ্ছে আমাদের টি টু, রাইট? এখান থেকে এন আমি যদি সি ভি রাখি তাহলে হচ্ছে এন টি ওয়ান মাইনাস এন টি টু। এখন এন টি ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারি কি, এন টি ওয়ানের পরিবর্তে লিখতে পারি, দেখো যে পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই আর, যেহেতু হচ্ছে পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি, মাইনাস হচ্ছে পি টু ভি টু ডিভাইডেড বাই হচ্ছে আর, রাইট? ওকে, এখন আরকে আমি নিয়ে আসতে পারি বাইরে, সি ভি ডিভাইডেড বাই আর, পি ওয়ান ভি ওয়ান মাইনাস হচ্ছে পি টু ভি টু। এখন আর এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমি সি পি মাইনাস সি ভি পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু, রাইট? ওকে, যদি এরকম লিখতে পারি আমি, পরের লাইনটা কি আসবে আমার? পরের লাইনটা হচ্ছে আসবে আমার
আমার দেখো আমি কি লিখেছিলাম এখানে, ডব্লিউ ইজ ইকুয়াল টু ছিল আমার সি ভি ডিভাইডেড বাই সি পি মাইনাস সি ভি, তার সাথে ছিল পি অন ভি অন মাইনাস হচ্ছে পি টু ভি টু। এটাকে এভাবে লেখা যেতে পারে, কিন্তু এটাকে আমি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই সি পি মাইনাস সি ভি ডিভাইডেড বাই সি ভি টাইমস হচ্ছে পি অন ভি অন মাইনাস পি টু ভি টু লিখে নিবা। ওকে, সো ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই গ্যামা মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে পি অন ভি অন মাইনাস হচ্ছে পি টু ভি টু, রাইট। তার মানে ওয়ার্ক ডান, এটা আসলে কত, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই গ্যামা মাইনাস ওয়ান টাইমস পি ওয়ান ভি ওয়ান মাইনাস হচ্ছে পি টু ভি টু, রাইট। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য সত্য, যেখানে আমরা আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা করেছি। এটাই আমাদের ওয়ার্ক ডান ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য। এখন যদি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হয়, ফর এক্সাম্পল যদি আমি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন নিয়ে ভাবি, তার মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন যদি আমি ভাবি, তার মানে ডি ভি মাস্ট বি গ্রেটার দেন জিরো, রাইট। ডি ভি মাস্ট বি গ্রেটার দেন জিরো। যদি হয় তার মানে ডিটি মাস্ট বি লেস দেন জিরো, রাইট। যদি ডিটি লেস দেন জিরো হয়, অর্থাৎ ফাইনাল টেম্পারেচার ইনিশিয়াল টেম্পারেচার বড়, অর্থাৎ টি অন ইজ গ্রেটার দেন টি টু। যদি টি অন ইজ গ্রেটার দেন টি টু হয়, তাহলে তুমি দেখো যে পি ওয়ান ভি ওয়ান অবশ্যই পি টু ভি টু এর চেয়ে বেশি হবে, রাইট। পি টু ভি টু এর চেয়ে বেশি হবে। আমি আবার বলছি, এটা হচ্ছে ওয়ার্ক ডান ডিউরিং অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস। এখন অ্যাডিয়াবেটিক প্রসেসের দুটো হতে পারে, একটা হতে পারে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, একটা হতে পারে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। আমরা জানি যদি এক্সপ্যানশন হয় ওয়ার্ক ডান হয় পজিটিভ, যদি কম্প্রেশন হয় তাহলে ওয়ার্ক ডান হয় নেগেটিভ। এটাকে ধরে নেই আমি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। যদি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হয় তার মানে হচ্ছে ডিভি অবশ্যই শূন্যর থেকে বড়, কারণ ভলিউম বেড়েছে। আর ভলিউম যদি বাড়ে তার টেম্পারেচার কমেছে। যদি টেম্পারেচার কমে তার মানে ইনিশিয়াল স্টেজের চেয়ে ফাইনাল স্টেজের টেম্পারেচার কম, দ্য টি অন ইজ গ্রেটার দেন টি টু। যদি টি অন ইজ গ্রেটার দেন টি টু হয়, তাহলে এই রিলেশন থেকে আমি এটাকে কানেক্ট করতে পারবো কীভাবে, পি অন ভি অন ইজ গ্রেটার দেন পি টু ভি টু। কেন? কারণ ওই যে এনআর, পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি, এন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, রাইট। যেহেতু পি অন ভি অন ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি অন, আবার পি টু ভি টু হচ্ছে এন আর টি টু। এখন যদি টি অন ইজ গ্রেটার দেন টি টু হয়, তার মানে পি অন ভি অন ইজ গ্রেটার দেন পি টু ভি টু। যদি পি অন ভি অন ইজ গ্রেটার দেন পি টু ভি টু হয়, তার মানে এটা হচ্ছে পজিটিভ। যদি এটা পজিটিভ হয়, গ্যামা পজিটিভ, একের চেয়ে বড়, ডব্লিউ ইজ পজিটিভ, তার মানে হচ্ছে ডব্লিউ অবশ্যই পজিটিভ। আর যদি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হয়, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন যদি হয়, তার মানে ডিভি সবসময় শূন্যর থেকে অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের জন্য যদি ডিভি সবসময় জিরোর থেকে ছোট, তার মানে হচ্ছে ভলিউম কমেছে। ভলিউম যদি কমে টেম্পারেচার বেড়েছে। যদি টেম্পারেচার বাড়ে তার মানে টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান। যদি টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান হয়, তার মানে হচ্ছে পি টু ভি টু ইজ গ্রেটার দেন পি ওয়ান ভি ওয়ান। যদি পি টু ভি টু গ্রেটার দেন পি ওয়ান ভি ওয়ান হয়, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। যদি এটা নেগেটিভ হয়, ডব্লিউ নেগেটিভ, তার মানে হচ্ছে ডব্লিউ নেগেটিভ। অর্থাৎ অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের সময় ওয়ার্ক ডান হয় পজিটিভ, অ্যান্ড অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের সময় ওয়ার্ক ডান হয় নেগেটিভ। These are the basic concept you have to understand. You must understand the concept, right? And this is the beauty of physics. তুমি ফিজিক্সের ভেতর যদি বিউটি খুঁজে না পাও, তাহলে তুমি বিউটিকে চেনো না। ইউ ডোন্ট নো দ্য বিউটি, অর ইউ ডোন্ট নো বিউটি, যেভাবেই ভাবি না কেন। ওকে, আমি দুটো প্রবলেম দিয়ে দিচ্ছি, ওয়ার্কআউট প্রবলেম আমি এখানে লিখে রেখেছিলাম। এটা হচ্ছে এক্সাম্পল 17.7, এটাও ইউনিভার্সিটি ফিজিক্স, 550 নাম্বার পেজে, রাইট। 550 নাম্বার পেজে তুমি চাইলেই এটা দেখতে পারো, প্রবলেমটা দেখে নিতে পারো। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি এই প্রবলেমটা। আর
এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল 17-8, এটাও ইউনিভার্সিটি ফিজিক্সের প্রবলেম, 550 নাম্বার পেজ, 51 নাম্বার পেজ। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের 17-7 নাম্বার প্রবলেম। এটাও কিন্তু তুমি দেখে নিতে পারো চাইলে যে প্রবলেমটা আসলে কি বলেছে। ওকে, তাহলে আশা করছি অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন আর আইসোথার্মাল এক্সপ্যানশন সব ধারণাগুলো বুঝতে পেরেছো। সিপি সিভি কী জিনিস সেটাও বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো সত্যি সত্যি, তাহলে মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করো। অবশ্যই সুস্থ থেকে, অনেক দিন পর আমরা ক্লাস নিয়েছি। আমি জানি যে অনেক দিন পর ক্লাস নিলে একটা 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 প্রবলেম হয়, পড়াশোনার যে একটা সিকোয়েন্স সেটা মেনটেন হয় না, কনসেন্ট্রেশন করাটা টাফ হয়ে যায়। আই এম সরি ফর দ্যাট। কিছু প্রবলেম ছিল বলেই হয়তো আমি কন্টিনিউ করতে পারিনি ক্লাস। সো হোপফুলি আমরা এখন কন্টিনিউ করে কোর্সটা শেষ করে দেবো খুব তাড়াতাড়ি। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে হোম, স্টে সেফ, টাটা।